সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা হচ্ছে সেনা সদরে। নিজ নিজ ঠিকানায় সামরিক মর্যাদা হবে দাফন। জলবায়ু পরিবর্তনে কমছে শীত, রবি শস্যের উৎপাদন ব্যাহত, উত্তরণের দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। বরিশালের হিজলায় প্রথমবার ২০০ হেক্টর জমিতে তরমুজ চাষ, সংকটসহ বেশি দামে কিনতে হচ্ছে সার, অভিযোগ অস্বীকার কৃষি বিভাগে। এবং লাখো মানুষের ভালোবাসার বিপ্লবী হাদির বিদায়, বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত, খুনিদের গ্রেফতারের আলটিমেটাম সহযোদ্ধাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহন সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন আহার মুক্তি। শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে মিশনে গিয়ে লাশ হয়ে ফেরা ৬ বীর সেনার নামাজের জানাজা অনুষ্ঠিত হচ্ছে সেনা সদরের কেন্দ্রীয় মসজিদে। সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলার শহীদ ৬ সেনার মরদেহ শনিবার সকাল ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহ রাখা হয় সেনানিবাসে। জানাজা শেষে হেলিকপ্টার যোগে তাদের নিজ নিজ ঠিকানায় মরদেহ নিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে। দর্শক, সেনা দপ্তর কেন্দ্রীয় মসজিদ এলাকায় আমরা সরাসরি চলে যাব জানাজা দেখতে। মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং একজন আদর্শ সৈনিক স্বরূপ। তিনি গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক ১৫৪০ ঘটিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফার অন্তর্গত কারিগরি লজিস্টিক বেস সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর ৬ মাস ৪ দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তান এবং মাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নম্বর ৪৫০৮৮৬১ মহান সৈনিক মোহাম্মদ মোমিনুল ইসলাম বীর, পিতা মোহাম্মদ মুসামিয়া ৪ জুলাই ১৯৯০ সালে কুড়িগ্রাম জেলার অন্তর্গত উত্তর পাণ্ডুর গ্রামে একটি সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৪ জুলাই ২০০৮ সালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যোগদান করে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি নয়াদিল্লিতে যোগদান করেন। যোগদানের পর ইউনিটের একজন দায়িত্ববান সৈনিক হিসেবে তিনি উদ্যম ও অপার সম্ভাবনার স্বাক্ষর রাখেন। ইউনিটের প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল অত্যন্ত সাবলীল ও তারুণ্যদীপ্ত। তার বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি নয়বীর ২০৩ ব্রিগেড, সর্বশেষ সদর দপ্তর র্যাবে কর্মরত ছিলেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় গত ৭ নভেম্বর ২০০৫ তারিখে ব্যানব্যাট ৪ ইউনিসফা প্রযত্নে নয়বীরে গমন করেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং একজন আদর্শ সৈনিকের স্বরূপ। তিনি গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক ১৫৪০ ঘটিকায় স্থানীয় সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফা এর অন্তর্গত কারিগরি লজিস্টিক বেস সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর ৫ মাস ১৬ দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা সন্তান এবং পিতামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নম্বর ৪৫২১৬৯৭ মরহুম সৈনিক শামীম রেজা বীর, পিতা মোহাম্মদ আলম ফকির ৫ ফেব্রুয়ারি ১৯৯৮ সালে রাজবাড়ী জেলার অন্তর্গত হোগলাডিং গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৪ জানুয়ারি ২০১৮ সালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যোগদান করে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি নয়বীরে যোগদান করেন। যোগদানের পর ইউনিটের একজন দায়িত্ববান সৈনিক হিসেবে তিনি উদ্যম ও অপার সম্ভাবনার স্বাক্ষর রাখেন। ইউনিটের প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল অত্যন্ত সাবলীল ও তারুণ্যদীপ্ত। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় গত ৭ নভেম্বর ২০২৫ তারিখে ব্যানব্যাট ৪ ইউনিসফা প্রযত্নে নয়বীরে গমন করেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল। আমরা এতক্ষণ ছিলাম সুদানের নিহত ৬ বাংলাদেশির জানাজায়।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে শীতকালের ব্যাপ্তি ও তীব্রতা দুই কমছে। এতে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ায় কমে গেছে রবি শস্যের উৎপাদন। আবার শীত কুয়াশার অভাবে জমিতে সেচের চাহিদা বেড়ে যাওয়ায় ফসলের উৎপাদন খরচও বেড়ে গেছে। এমন অবস্থায় দিন দিনই কৃষি বিমুখ হচ্ছে চাষিরা। সংকট উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন তারা। কৃষির সংকট নিয়ে উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন। ক্যামেরায় ছিলেন কামাল হোসেন। দিনের আলো ফোটার সঙ্গেই কৃষকের মাঠে ফেরা। অগ্রহায়ণ পৌষেও যে শীতের তীব্রতা আর আগের মতো নেই, কৃষকের মাঠে কাজ করার এ দৃশ্য সেটাই জানান দিচ্ছে। তাদের কারো পরনে নেই শীতের পোশাক। আগে যেভাবে শীত পড়তো হাল বাইতাম, হাত পা কাঁপতো, টিটরি করতো, ঢলনে ঠের পাতাম না, গরু খেদাইতাম, খুব টাল ধরতো। তাই সে শীত আর এখন নাই, এখন শীত খুবই কম। 5-7 বছর ধরে শীত কম। এই যে আমরা কাজ কাম করে যাই করি, এখন তো আগে তো কি ছাড়া বেরিয়ে যেত না, পোশাক ছাড়া বেরিয়ে যেত না, এখন তো মনে করেন পোশাক লাগে না। শীত কম হওয়ার কারণে কিছু ফসলের ফুল কম হচ্ছে, আবার কিছু ফসল দ্রুত পরিণত হওয়ার কারণে ফলন কমে যাচ্ছে। এছাড়া অনেক ফসলের আকারও ছোট হয়ে যাচ্ছে, যার পরিণতিতে কমছে উৎপাদন। সকালে যে কুয়াশাটা থাকে, কুয়াশার কারণে একটা ভিটামিনযুক্ত জিনিস কুয়াশাটা, সেটা কম হয়। এই কারণে আমাদের বেশি পানিটা একটু বেশি দেওয়া লাগে, বীজটা বেশি ব্যবহার করা লাগে। শীতকালে যদি ধরেন শীত না পড়ে, তাহলে ধরেন টমেটোর ফলন কমে আসবে। আপনার ধরেন এই যে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, এগুলোর ফলন কমে আসবে। গবেষণা বলছে পরিবেশের এই বিরূপ প্রভাবে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে সবজি, ডাল ও তেলবীজ জাতীয় শস্য। 2050 সালের মধ্যে এই শস্যগুলোর ফলন 6% কমে যাবে বলে ধারণা পরিবেশবিদদের। তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি হওয়ার ফলে শীতের পর একটা প্রভাব বিস্তার করেছে। কেমন? শীতও কমে গেছে আমাদের দেশে। শীত কমে গেলে কি হবে? যে সময় শীত হওয়ার দরকার, সেখানে যে রবি ফসল হওয়ার দরকার, সেখানে শস্য ক্ষেত্রে ফল হওয়ার দরকার, সেটা না হয়ে এখন আমাদের কৃষির যে উর্বরতা, সেই উর্বরতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমাদের উৎপাদন অনেক কমে গেছে। এতে আমদানি নির্ভরতা বেড়ে গিয়ে অর্থনীতির ওপর নতুন চাপ সৃষ্টি করবে বলেও মনে করেন কৃষিবিদরা। প্ল্যান সরকারকে তৈরি করে দিতে হবে, যার মাধ্যমে পণ্যের গুণাগুণ, আমরা যেটাকে বলি ভ্যালু এডিশন, এই ধরনের জিনিস যখন তৈরি হবে তখন বাংলাদেশের কৃষি আরও সমৃদ্ধ হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও আশঙ্কা জানান তারা। শীতকালীন ফসল উৎপাদনে তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে হয় অন্তত 2.5 মাস। আর এর মধ্যে তাপমাত্রা বাড়তে থাকলে হেক্টর প্রতি উৎপাদন কমে যায়। এতে করে ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষক। এমন পরিস্থিতি চলতে থাকলে খুব শিগগিরই এর নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে, বলছেন গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই। বরিশালের হিজলায় প্রথমবারের মতো প্রায় 200 হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। জমি বর্গা নিয়ে লাভের আশায় তরমুজের আবাদ করলেও হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, সার সংকট সহ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে সার কিনতে হচ্ছে। যদিও সংকটের অভিযোগ অস্বীকার করেছে উপজেলার কৃষি বিভাগ। মোহাম্মদ নূর নবীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বরিশালের হিজলা উপজেলার বাউসিয়া, বড়জালিয়া, হরিনাথপুর ও চরকিল্লা এলাকার বিশাল চরভূমিতে এই প্রথমবারের মতো তরমুজ চাষ শুরু হয়েছে। কৃষকরা ইতিমধ্যেই শুরু করেছে জমি প্রস্তুত, চারা উৎপাদন সহ সব ধরনের কাজ। তবে কৃষকরা সার সংকট সহ সরকার নির্ধারিত দামে সার না পাওয়ার অভিযোগ করেছেন। টিএসপি রাখছে 1600 টাকা, আর ড্যাপটি যেটা বিডিসি এটা রাখছে 1400 টাকা, মানে অতিরিক্ত রাখছে। এত রাখার নিয়ম নেই, তারপর হারা কইতেছে সার নাই। অনেক খরচটা অনেক বৃদ্ধি। যদি এরম দাম থাকে আমরা তরমুজ দিয়া লাভবান হইতে পারবো না। আমরা এই তরমুজ চাষ করতে আমরা মানে সারের খুব ক্রাইসিস। আমরা মানে যেই দামে আমরা সার পাওয়ার কথা সেই দামে পাই না, কিন্তু আমার মতনে বাড়তি লইতে চায়। সরকার যেহেতু কৃষি অফিসের দ্বারা আমাদের একটু সহযোগিতা করে, সারের মূল্যটা যদি একটু নিয়ন্ত্রণে আনে সঠিক দামে, তাহলে আমার একটু লাভবান হওয়ার সম্ভাবনা আছে। সার সংকটের অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে কৃষকদের নির্দিষ্ট পরিমাণে সার প্রয়োগের পরামর্শ দিয়েছেন। তরমুজ চাষাবাদে যে পরিমাণ সারের প্রয়োজন, সেই সারের পর্যাপ্ত পরিমাণ মজুদ আমাদের হিজলা উপজেলার জন্য রয়েছে। উপজেলা কৃষি অফিস সরাসরি তাদেরকে মাঠে কোনো ধরনের টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে
তাদের পরামর্শ, সেই পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। তরমুজ চাষে সব ধরনের সহযোগিতা করবে কৃষি বিভাগ, আশা চাষিদের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। ময়মনসিংহের ভালুকায় মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ৭ জনকে আটকের পাশাপাশি অজ্ঞাত ১৫০ জনের নামে মামলা করেছে র্যাব। শনিবার দুপুরে ময়মনসিংহের বাইপাসে এক ব্রিফিংয়ে র্যাব ১৪ এর প্রধান অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, মব সৃষ্টি করে আইন হাতে নেওয়া একটি অপরাধ। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় র্যাব পুলিশের সমন্বয়ে ছায়া তদন্ত চলছে বলে জানান নয়মুল হাসান। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য 20 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ আনুমানিক রাত 3 ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১ মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ এরশাদ আলী, নিজুমউদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আকন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আগামী নির্বাচনে পথ মসৃণ করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পরও অবাধ নির্বাচনের পথ এখনও অধরা। শনিবার রাতে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থীদের নিয়ে কর্মশালা শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে দলের নেতা কর্মীরা প্রস্তুত রয়েছে। তার অপেক্ষায় আমরা সকলেই রয়েছি এবং তাকে বরণ করে নেওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত। এবং তিনি এয়ারপোর্ট থেকে নেমে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে এভারকেয়ারে দেখতে যাবেন এবং মানুষ তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, এর জন্যই ছিল সংগ্রাম। তো সেই বিষয়গুলো এখনও অধরাই থেকে গেছে। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি, আজ 15-16 বছর পর ভোটাররা ভোট কেন্দ্রে যাবে সেটাও এখনও নিশ্চিত হয়নি। আমরা আশা করছি যে সামনের নির্বাচন সেগুলো নিশ্চিত হবে। কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। এই শোককে শক্তিতে রূপান্তর করে তার অসমাপ্ত কাজ শেষ করার তাগিদ দিলেন ভক্ত, অনুসারী, সহযোদ্ধারা। হাদী হত্যার সর্বোচ্চ বিচার দাবি করেন তারা। এদিকে সরকার এ হত্যার দায় এড়াতে পারে না বলে মনে করেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরু। উষা ফেরদৌসের আরেকটি প্রতিবেদন। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। গুরুত্বপূর্ণ ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে উচ্চকিত কণ্ঠস্বর হয়ে ওঠেন শরীফ ওসমান হাদী। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে হাদীর কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হয় একটি মিছিল। কঠোর নিরাপত্তায় লাশবাহী ফ্রিজিং ভ্যানে ওসমান হাদীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। মরদেহ নেওয়ার সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী সহ লাখো জনতা। মরদেহ বহনের সময় তৈরি হয় শোকাবহ পরিবেশ। এর আগে হাদীকে দাফনের জন্য কবি কাজী নজরুলের সমাধির পাশে প্রস্তুত রাখা হয় কবরের বন্দোবস্ত। সব প্রক্রিয়া শেষে 1 ঘন্টার মধ্যেই সেই কবরে শায়িত করা হয় ওসমান হাদীকে। দাফনের সময় ডাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, প্রক্টর ডক্টর সাইফুদ্দিন আহমদ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ওসমান হাদীর বড় ভাই আবু বকর সিদ্দিক, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং ডাকসু ভিপি সাদিক কায়েম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হাদী মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় সর্বস্তরের মানুষের। হাদী কিন্তু আগে থেকেই ভারতীয় ইন্ডিয়ান যে আধিপত্যবাদ, ফ্যাসিজম এর বিরুদ্ধে সে কিন্তু সোচ্চার ছিল। হাদীর যে আদর্শ এবং তার যে বাংলাদেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, যে কালচারাল একটা বিপ্লব, সেটা অবশ্যই এখানে প্রত্যেকটা মানুষ ইনশাল্লাহ ধারণ করবে বলে আমি বিশ্বাস করি। 1.5 বছর যাবত ওনাকে দেখি, কথা শুনি, সামনাসামনি কখনো দেখি নাই। হাদীর খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। অবশ্যই তার বিচার চাই, যারা খুনি অবশ্যই তাকে সর্বোচ্চ শাস্তি কামনা করে। যারা হাদীর খুনি, পরিকল্পনাকারী,
এরা জানে না যে কোনো মানুষকে হত্যা করে আদর্শ বিলুপ্ত করা যায় না। এদিকে হাদির ওপর হামলায় সরকার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই সমস্ত ঘটনাগুলোতে সরকারের ইন্ধন আছে, সরকার সমর্থন করছে। পুরো সরকার যদি না করে, সরকারের মধ্যে একটা অংশ এই ঘটনাগুলোকে সমর্থন করছে, এইটা আজকে পরিষ্কার হয়ে গেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির খুনিদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে শাহবাগের অবস্থান শেষ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শনিবার হাদির জানাজা শেষে শাহবাগে সমবেত হওয়া ছাত্র জনতা এই আলটিমেটাম দেয়। দ্রুত হাদি ভাইকে যারা হত্যা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আইনের বিচার করুন। হাদি ভাই যা চেয়েছিলেন এই বাংলাদেশের নিয়মটাকে পরিবর্তন করতে, আমরাও যেন সে হাদি ভাইয়ের রাস্তায় চলে সে বাংলাদেশের নিয়মটাকে পরিবর্তন করতে পারি। আমাদের উপর আক্রমণ আসলো না, অন্য অন্য জুলাই যুদ্ধদের উপর আক্রমণ আসলো না, হাদি ভাইয়ের উপরে স্পেশালি কেন তাদের এত ক্ষোভ ছিল? আগামী 24 ঘন্টার ভিতরে তাদের ব্যাপারে এই সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার প্রশাসনের যেসব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা জাতির কাছে এটা মানে কি পদক্ষেপ তারা নিয়েছে সেটা খুলাসা করবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর বক্তাবলী ফেরিঘাট এলাকায় ফেরি থেকে ট্রাকসহ 5 যান নদীতে পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ফেরিটি পারাপারের সময় কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলো নদীতে ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। মানিকগঞ্জের সিংগাইরের বাঙ্গালানা থেকে মাটিকাটা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কের কাজ নিয়ে গড়িমসি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। অভিযোগ আছে 26% কাজ করেই তুলে নিয়েছে প্রায় 80 লাখ টাকার বিল, কিন্তু দীর্ঘদিন ধরে খানাখন্দ আর ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে রাস্তাটি। ঠিকাদারদের সাথে আলোচনা হয়েছে, দ্রুত পুনরায় কাজ শুরু হবে বলে জানায় এলজিডি। সাধন সূত্রধনের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন তারিন। মানিকগঞ্জের সিংগাইরের বাঙ্গালা থেকে মাটিকাটা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নির্মাণ প্রকৌশলী, কিন্তু নির্ধারিত সময় পার হলেও 26% কাজ করে বিল তুলেছে 80 লাখ টাকা। তাছাড়া কাজ নিয়েও আছে বিস্তর অভিযোগ। 1.5 বছরেরও বেশি সময় ধরে থমকে আছে সড়কটির কাজ। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় এই পথে চলাচলকারী হাজারো মানুষদের। রাস্তার যে বেহাল, আমাদের এই অটো গাড়ি, আমাদের মোটরসাইকেল নিয়ে এতটাই কষ্ট হয়, আমাদের মানিকগঞ্জ পৌঁছাতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে, যেখানে কিনা 40 মিনিটের রাস্তা। মাটি কাটা কোনে বাঙ্গালা পর্যন্ত গাড়ি চালানো যায় না, একবারে ভাঙ্গে গেছে। অবস্থা খুবই ভয়াবহ, এটা দেখাশোনার মধ্যে কেউ নাই। এদিকে আসলে এই কাপড় আর পরের দিন পরা যায় না, মানে এত ধুলাবালি। সরকারের কাছে এটা আবেদন জানাই এই রাস্তাটা যেন দ্রুতভাবে সংস্কার করা হয়। এই বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান জানালেন, কাজে বাধা আসায় বিলম্ব হয়েছে, তবে আগামী 1 মাসের মধ্যে কাজ করে দেয়া হবে। 15-20 বছর আগের ইট সহ ভেঙে আমরা নতুন ইটে দিয়ে যখনই করি, এটা বাধা আসছিল, বাধাটা এখন মোটামুটি শেষ। আমরা অল্প কিছুদিনের মধ্যে কাজটা আরম্ভ করে 1 মাসের মধ্যে আমরা ওটা সম্পন্ন করে দেব। আর এলজিইডি নির্বাহী প্রকৌশলী বললেন, ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে, দ্রুত সময়ের মধ্যেই পুনরায় কাজ শুরু হবে। আমরা এটা বিবেচনা নিয়ে বর্তমানে সকল ধরনের বিষয় নিষ্পত্তি হয়েছে। ঠিকাদার আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন এবং দ্রুততম সময়ে আমরা এটাকে জনসাধারণের ব্যবহার উপযোগী করে দেব। 3,13,00,000 টাকা ব্যয়ে সড়ক সংস্কারের দরপত্র আহ্বান করা হয় 2023 সালে, আর শেষ হওয়ার কথা ছিল 2024 সালের এপ্রিলে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের উপস্থিতিতে টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেল স্টেশন উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নওগাঁয় জেলা যুব দলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণের লক্ষ্যে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফেনীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। যুব এশিয়া কাপের ফাইনালে আজ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 11টায়। এর আগে সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে ভারত। এছাড়া গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে 90 রানে হারিয়েছিল ভারতের যুবারা। সবশেষ 2012 সালের যুব এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হয় তারা। সেবার ফাইনালটাই হওয়ায় ভারত ও পাকিস্তান যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার নিন্দা ও প্রতিবাদ। শহীদ হাদির জানাজায় লাখ লাখ মানুষ, তবু মাথা নোয়াবার নয়। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ওসমান হাদির জানাজা জনসমুদ্র, অশ্রুসিক্ত ভালোবাসায় চিরবিদায়, জাতীয় কবির পাশে দাফন। প্রিয় হাদি, চিরদিন তুমি থাকবে বাংলাদেশের বুকে। প্রধান উপদেষ্টা। একে খন্দকার বীর উত্তম আর নেই, আজ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার। সমকাল শিরোনাম করেছে বিজয়ের মাসেই চলে গেলেন একে খন্দকার। তারেক রহমান ফেরার আগেই সব গুছিয়ে রাখছে বিএনপি। লাখো মানুষের ভালোবাসায় বিদায় ওসমান হাদির। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক আর নেই, জনসমুদ্রে বিদায় বিপ্লবী হাদির। 2-1 দিনের মধ্যে বিএনপির চূড়ান্ত মনোনয়ন, নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। যুগান্তর শিরোনাম করেছে স্মরণকালের বৃহত্তম জানাজায় লাখো মানুষের ঢল, বিপ্লবী বীর হাদির চিরবিদায়। জানাজায় প্রধান উপদেষ্টা বলেন, হাদি তুমি হারিয়ে যাবে না, তোমার বিদায় দিতে আসিনি। 24 ঘন্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। দর্শকের ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সুদানে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা হচ্ছে সেনা সদরে। নিজ নিজ ঠিকানায় সামরিক মর্যাদায় হবে দাফন। জলবায়ু পরিবর্তনে কমছে শীত, রবি শস্যের উৎপাদন ব্যাহত, উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। বরিশালের হিজলায় প্রথমবার 200 হেক্টর জমিতে তরমুজ চাষ, সংকটসহ বেশি দামে কিনতে হচ্ছে সার, অভিযোগ অস্বীকার কৃষি বিভাগের। এবং লাখো মানুষের ভালোবাসায় বিপ্লবী হাদির বিদায়, বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত, খুনিদের গ্রেফতারে আলটিমেটাম সহযোদ্ধাদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য